ক্লাসরুম এডু রিসার্চের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র হরপ্পাকে নিয়ে। ছোট করে বলে দিই, এমনভাবে তোমাদের পড়ানোর চেষ্টা করব আমি, যারা ডব্লিউবিসিএস 2024 পাখির চোখ করেছো তাদের তো 100% কাজে লাগবে। প্যারালালি 2025 সালে যে নতুন সিলেবাস আসছে, নতুন যে প্যাটার্ন লিখিত করতে হবে, লিখতে হবে মেনে 200 শব্দের, 250, 300, 400, 500 শব্দের, সেগুলো করে দিয়ে যাবো। তাই টপিকটা আমি এমনভাবে রাখছি সারা পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদের জন্য একই প্রিপারেশনে 24 সালে হবে, 25 সালে হবে। কি অসাধারণ জায়গাটা ধরে দিয়ে যাবো। আগে আমি পুরো জায়গাটা, কনসেপ্টটা ক্লিয়ার করে নেবো। ছোট করে বলে দিই, ডাব্লিউবিসিএস পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমার দুটো কথা। এক, শর্ট পোস্ট টু এমসিকিউ যদি বেশ পড়াশোনা করো তাহলে কিন্তু তুমি কখনোই বিসিএস এ ক্র্যাক করতে পারবে না। প্রিলিমিনারিতে বেশ কিছু প্রশ্ন দেয়, এত কনসেপচুয়াল, এত ধারণ ক্ষমতাযুক্ত প্রশ্ন থাকে, তোমাকে গভীরে জানতেই হবে। মেন তো ছেড়ে দাও, মেনে পরিষ্কার তোমার স্টেটমেন্ট তুলে কোশ্চেন দেয় এবং ভালো করে পড়াশোনা করতে হবে। আর যদি তুমি লিখিত আকারে প্রস্তুতিটা এখন থেকে আমি করে ফেলবো যে আমার কোনো ভয় নেই, আমি একই পড়াশোনাতে নামিয়ে নেবো, ওয়েল অ্যান্ড গুড। তো আগে প্রথমে আমি 25 সালে বড় আকারে নামিয়ে দেবো এবং যেভাবে নামাবো তোমার 24 সালের জন্য কনসেপ্ট তৈরি, প্রিলিমিন তৈরি হয়ে যাবে। তো একই ক্লাস, একই টপিকে আমরা দুটো এক্সাম ক্লিয়ার করব। 24 সালের এমসিকিউ প্যাটার্ন, 25 সালে লিখিত। দেখে নেওয়া যাক। আজকে শুরু করছি হরপ্পা সভ্যতার একটা কেন্দ্র হচ্ছে হরপ্পা। মনে রাখবে হেডিংটা কিন্তু অদ্ভুত, একটা দুর্দান্ত ইনফরমেশন দিয়ে হেডিংটা করেছি যে আর্থারাইটিস রোগের একমাত্র নিদর্শন কোন কেন্দ্রে পেয়েছিলাম? হরপ্পা, মহেঞ্জোদারো, কালীবঙ্গান এবং চানুদারো অপশনে দিয়েছে। মারাত্মক কোশ্চেন, আবার স্পেস রিপিট প্রশ্ন। তো আমি হেডিংয়েই বলে দিতে পারি যে আমাদের আর্থারাইটিস রোগের একমাত্র কিন্তু কেন্দ্রটা হিসেবে আমরা চিহ্নিত করে নিচ্ছি কাকে না, হরপ্পাটাকে। একটা ভালো প্রশ্ন শুরু করলাম। প্রথমে আমরা কি 15 নম্বর, 20 নম্বর বা 10, যে নাম্বারই দিক আমার কাছে কিন্তু পুরো রেডি থাকছে। এবার ছোট্ট করে বলে দিই, প্রশাসনিক নগর, প্রচুর জন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হতো এখানে। এরকম ভাবেই কিন্তু হরপ্পা কেন্দ্রটা গড়ে উঠেছিল। এটাকে তোরণদ্বারের নগর বলা। একদম পাতি প্রশ্ন দিয়েছে যে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিকে তোরণদ্বারের নগর বলা হয়? পেয়ে গেলাম। সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটাকে অর্ধ শিল্প নগর বলা হয়? কেন না, হরপ্পা এমন একটা কেন্দ্র, একটা প্রান্তে কিন্তু ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, একটা এগ্রিকালচার হতো, মনে রাখবে এটা। তাই বৃহত্তম শস্যাগার গড়ে উঠেছে কিন্তু হরপ্পাতে, আমরা জানি সবাই। তাই একদিকে এগ্রিকালচার বেস, আবার একদিকে দেখো শিল্প কেন্দ্রিক বেস, তাই একে অর্ধ শিল্প নগর বলা হয়। যেমন বর্ধমানকে দেখবে দুটো ভাগে ভাঙা হয়, অদ্ভুত একদম। পূর্ব বর্ধমান কিন্তু কৃষি নির্ভরশীল দেশ, বেশ করে পশ্চিমবঙ্গে ধানের যে ভান্ডার গলসি, ওটা এগ্রিকালচার পূর্ব বর্ধমান। আর পশ্চিম বর্ধমান দেখো দুর্গাপুর, আসানসোল, কুলটি শিল্পোন্ন দেশ। হরপ্পা ঠিক তাই ছিল, বর্ধমানের মতো। বর্ধমানের পূর্ব বর্ধমানটা হচ্ছে কৃষি নির্ভরশীল বর্ধমান, পশ্চিম বর্ধমানটা শিল্প নির্ভরশীল বর্ধমান। কিন্তু ঠিক তেমনি হরপ্পা এমন একটা কেন্দ্র ছিল, একদিকে ছিল এগ্রিকালচার বেস, মনে রাখবে, আর একদিকে ছিল ইন্ডাস্ট্রি বেস, তাই একে অর্ধ শিল্প নগর বলা হয়। আরেকটা মারাত্মক তথ্য, সিন্ধু সভ্যতার জোড়া রাজধানী। আমি প্রথমেই ভালো করে বলবো, একাধিক পরীক্ষার প্রশ্ন, জোড়া রাজধানী অর্থাৎ পেয়ার, ডুয়েল ক্যাপিটাল কেন বলছি আমরা? হরপ্পা সভ্যতার, হরপ্পা একটা তো কেন্দ্র ছিলই, হরপ্পা সভ্যতার আরেকটা কেন্দ্রের নাম কিন্তু মহেঞ্জোদারো। এই দুটো কেন্দ্রকে একত্রে বলা হচ্ছে জোড়া রাজধানী। কে বলছেন না, স্টুয়ার্ট পিগড। আমাদের কোনো মত নয়, স্টুয়ার্ট পিগড বলছেন হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল সিন্ধু সভ্যতার জোড়া ক্যাপিটাল বা রাজধানী। শুরু করে বলে দিই, এই হরপ্পা কেন্দ্রতে প্রথম কবে গেল? 1920 সালে, যখন দেখো গান্ধীজির অসহযোগ আন্দোলন চলছে, অন্যদিকে হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার চলছে। 20 থেকে 22 লিঙ্কটা ধরে নাম। গান্ধীজির কোন আন্দোলনের সময় হরপ্পা কেন্দ্র আবিষ্কার হয়? তোমাকে ইন্টারভিউ প্রশ্ন করলো, মানে তুমি অবাক হয়ে যাবে। মনানিয়াতি প্রাচীন, দ্যাট ইজ দ্য লিঙ্কেজ হিস্ট্রি। এই কমিউনিকেটটা কিন্তু মারাত্মক জিনিস। তাই 1920 সাল থেকে 21 সাল দীর্ঘদিন ধরে পাঞ্জাবের প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ বা আর্কিওলজিস্ট রায় বাহাদুর দয়ারাম সাহানি কেন্দ্রটি প্রথম আবিষ্কার করলো। কোথায় না, পশ্চিম পাঞ্জাব, ওয়েস্টার্ন পাঞ্জাবের সাহিবাল জেলার রাভি বা ইরাবতী নদীর কোথায় না, পূর্ব পাড়ে। দেখো ইরাবতী নদীর তীরে অবস্থান ছিল রাবির হরপ্পা এটা। আর পশ্চিম পাঞ্জাবের ইরাবতী রাবি নদী বললাম, রাবির কোন দিকে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিয়ে দিল, পূর্ব পার, উত্তর নেবো। আবার যদি বলে হরপ্পাটা পশ্চিম পাঞ্জাবের কোন ডিস্ট্রিক্ট আবিষ্কার হয়েছিল, এরকম প্রশ্নগুলো কিন্তু খুব মনে রাখবে। যেমন তুমি লিখিত পরীক্ষা অন্যকে হারাতে পারবে 9, 10, 11, 12 মতো, বা ডিগ্রি কোর্সে বই কিনে পড়ে ফেললাম, লিখে ফেললাম, দ্যাট ইজ নট ডাব্লিউবিসিএস। ডাব্লিউবিসিএস মানে অন্যকে হারাতে হবে। গুটিকক ছিল পরীক্ষা দেবে, আর গুটিকক সিটও থাকে, সেখানে আসতে গিয়ে কিন্তু খুব একদম সূক্ষ্ম ভাবে তোমাকে পড়াশোনা করতে হবে। এবারে আসি, এই কেন্দ্রেতে দয়ারাম সাহানি যখন 20 সালে 21 সালে আবিষ্কার করে ফেললো, তারপরে কি থেমে গেল? না, পরে দেখলাম 1923-24 সালে জন মার্শাল নেতৃত্বে আরেকজন এখানে দয়ারাম সাহানি খনন শুরু করে দিলেন।
এবারে দয়ারাম সাহানি যে খনকার্য করছেন তার অভিভাবক, তার লর্ড কে ছিল না জন মার্শাল, ভালো করে মনে রাখবে। এবার যদি প্রশ্ন পড়ে হরপ্পা সভ্যতার দ্বিতীয় খননকারী কে ছিলেন, চমৎকার প্রশ্ন। এই মাধবস্বরূপ বৎস বা মাধবস্বরূপ বৎস দয়ারাম সাহানির পর কিন্তু দ্বিতীয় আর্কিওলজিস্ট যিনি খননকার্য করেছিলেন। এবার যদি সিকোয়েন্স দিয়ে দেয় যে হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে দয়ারাম সাহানি, সব বলতে পারবে। এই হরপ্পা সভ্যতার দ্বিতীয় খননকারী ব্যক্তিকে কোশ্চেন করলো, অর্ধেক ছেড়ে ছাঁটাই চলে যাবে। ওই ছাঁটাই থেকে তোমাকে কিন্তু টিকে থাকতে হবে, উত্তরে মাধবস্বরূপ বৎস। এবারে বৎসের পর কে গিয়েছিল, তৃতীয় ব্যক্তি হিসাবে গিয়েছিল স্যার মার্টিমার হুইলার, মনে রাখবে এটা। মার্টিমার হুইলার কিন্তু ভালো করে মনে রাখবে, একমাত্র আর্কিওলজিস্ট। যখন দেশ ভাগ হয়ে যায়, পাকিস্তান ঘোষণা করেছিল যে পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ না করলে হরপ্পা সভ্যতায় কাউকে খনন করতে দেওয়া হবে না। মার্টিমার হুইলার এই হরপ্পা সভ্যতার প্রেমে পড়ে গিয়েছিলেন, তাই তিনি পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করে ভারতের স্বাধীনতার পরে দীর্ঘদিন মার্টিমার হুইলার হরপ্পাতে খনন চালিয়ে গিয়েছিল। তথ্যটা ভালো করে মনে রাখবে, এরকম তথ্য আপনাকে কিন্তু চাকরি পরীক্ষা ভীষণ হেল্প করে দিবে। এবার ছোট করে বলে দিই, আমাদের যে ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ বা আর্কিওলজি ডিপার্টমেন্ট, সেটা 1861 সালে 1861 তখন বড়লাট লর্ড ক্যানিং, তার আমলেই কিন্তু এটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে। এর প্রথম সার্ভেয়ার হিসেবে দায়িত্ব নিয়েছিল ক্যানিংহাম। তাই ভালো করে মনে রাখতে হবে, উড়িয়ে ফেলে অনেকে, বড়লাট ক্যানিং এর আমলে প্রত্নতাত্ত্বিক বিভাগ গড়ে ওঠে। আর ক্যানিং এর আমলে যে প্রত্নতাত্ত্বিক বিভাগ গড়ে উঠল 1861 সালে, তার প্রথম সার্ভেয়ার হয়েছিল ক্যানিংহাম। তাই ক্যানিং এর আমলে ক্যানিংহাম সার্ভেয়ার হলেন প্রথম ভারতবর্ষের প্রত্নতাত্ত্বিক বিভাগ, এটা ভালো করে মনে রেখে দিবে। আরেকটা কি জানি, 1902 সালে তখন বড়লাট লর্ড কার্জন, 1899 থেকে 1905, তার আমলে গ্রিক প্রত্নতত্ত্বে যে এক্সপার্ট ছিলেন এবং 26 বছরের যিনি যুবক ব্রিটিশ নাগরিক ছিলেন, তার নাম জন হুবার্ট মার্শাল, তিনি কিন্তু ওই পদে এসেছিলেন। মনে রাখবে, জন হুবার্ট মার্শাল এবং ভিনসেন্ট স্মিথ যে ঐতিহাসিক ছিলেন, দুজনের মধ্যে লড়াই হয়েছিল কে আর্কিওলজিস্ট পদে যাবেন, প্রত্নতত্ত্ব বিভাগে যাবেন। তো লর্ড কার্জন যুবশক্তিকে বেছে নিয়েছিল। ভিনসেন্ট স্মিথের যেহেতু বয়সটা 50+ ছিল, সিনিয়র, তাই যুবশক্তি হিসাবে 26 বছরের ছেলেটাকে বেছে নিয়েছিল বড়লাট কার্জন। কি আউটস্ট্যান্ডিং কোশ্চেন যে ভিনসেন্ট স্মিথ যখন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টে লড়াই এসেছিলেন সভাপতি পদে বা চেয়ারম্যান পদে বা সার্ভেয়ার পদে, তখন দায়িত্বে বা লড়াইকে নেমেছিলেন জন হুবার্ট মার্শাল। আমরা যেমন দেখেছিলাম যে কোরিয়ার বান কি মুন যখন লড়াই যাচ্ছেন, সে কোরিয়ার বান কি মুনের লড়াই কিন্তু গিয়েছিল আর কেউ নন, ভারতীয় হিসেবে শশী থারুর। ঠিক তেমনি জন হুবার্ট মার্শাল নাম সব বই পাওয়া যায়, তার বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল কিন্তু ভিনসেন্ট স্মিথ, মনে রাখবে। তিনি কিন্তু শেষ পর্যন্ত দায়িত্ব পাননি। আর এই সময় ভারত সচিবের নামটা মনে রাখবে জর্জ হ্যামিল্টন, ভালো করে মনে রাখবে। তো লড়াইটা কিন্তু অ্যাকচুয়ালি হলো 26 বছর বনাম 54 বছর। 54 বছর ভিনসেন্ট স্মিথ হয়, তিনি বাদ যান, যুবশক্তি কিন্তু অগ্রাধিকার পেল হুবার্ট মার্শাল। এটা তথ্য দিয়ে রাখলাম, মনে রাখবে। তো মার্কিন প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন, খুব ভালো একটা প্রশ্ন, যে হরপ্পাতে প্রথম কে গিয়েছিলেন, কিন্তু দয়ারাম সাহানি মেরে দেবে না। দয়ারাম সাহানি হরপ্পা কেন্দ্রটা আবিষ্কার করলো 1921 সালে, আর হরপ্পা সভ্যতা কিন্তু আবিষ্কার হলো 1922 সালে মহেঞ্জোদারো কেন্দ্র আবিষ্কারের পর। তো হরপ্পা কেন্দ্র কবে আবিষ্কার হয়? 1921। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার হয়? 1922। কি ক্রিটিক্যাল প্রশ্ন, এগুলো ভুল করে সবাই। ঠিক তেমনি হরপ্পা কেন্দ্রটি পরিভ্রমণ করেন, উত্তর হবে মার্কিন প্রত্নতত্ত্ববিদ চার্লস ম্যাসন। সালটা হচ্ছে 1826 সালে, মনে রাখবে। তিনি প্রথম হরপ্পা কেন্দ্রে গিয়েছিলেন এবং একমাত্র আর্কিওলজিস্ট প্রত্নতত্ত্ববিদ যিনি তিনবার গিয়েছিলেন, তার নাম ক্যানিংহাম, যিনি ভারতবর্ষের সার্ভেয়ার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেই ক্যানিংহাম তিনবার হরপ্পা ভিজিট করেছিলেন, 1853, 1856, 1872। তাহলে কি বললাম, হরপ্পা কেন্দ্রতে প্রথম কে যান? চার্লস ম্যাসন, 1826। হরপ্পা কেন্দ্রতে 3বার যান ক্যানিংহাম। তাহলে পেয়ে গেলাম 1853, 56 এবং 72। 53 সালে রেলপথ চালু হয় জানি, 56 বিদর্ভ চালু হয় জানি, আর 1872 সালে নর্থ ব্রুক ভারতবর্ষের দায়িত্বে আসছে জানি আমরা। এবার যদি কোশ্চেন ঘুরিয়ে দেয়, ক্যানিংহাম কত সালে প্রথম হরপ্পা গিয়েছিলেন, ক্যানিংহাম কতবার গিয়েছিলেন, হরপ্পাতে সর্বশেষ ক্যানিংহাম কবে গিয়েছিলেন, চার্লস ম্যাসন কবে গিয়েছিলেন, এবং দয়ারাম সাহানি পৌঁছে যাচ্ছে 1921, কবে খনন করছে 1920-তে পৌঁছাচ্ছে, 21-এ তিনি করছেন খনন কাজ শুরু। এই যে মানে এত ডিটেলস, এবং এটাই তোমার কিন্তু আগামী দিনে 25 সালে চাকরি পাইয়ে দিবে। এখান থেকে অগণিত শর্ট প্রশ্ন তোমার ওয়ানলাইনার বা এমসিকিউ তৈরি হয়ে যাচ্ছে, পরে 24 সালে তোমাকে পরিষ্কার হয়ে তৈরি হয়ে গেল। এবারে ক্যানিংহাম যা কিছু পেলেন সেগুলো নিয়ে এসে, বিশেষ করে সিলমোহরগুলোকে নিয়ে এসে ছেপে দেখে পেপারে ছেপেছিলেন। পেপারটার নাম হচ্ছে লন্ডন থেকে প্রকাশিত পেপার ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ পেপারে প্রথম হরপ্পা থেকে যা কিছু ক্যানিংহাম পেয়েছিলেন, প্রখ্যাত ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন, আর্কিওলজিস্ট ছিলেন ক্যানিংহাম, তিনি ছেপে দিলেন ইলাস্ট্রেটেড লন্ডন নিউজ। ছোট করে বলে দিই, এই হরপ্পা যে কেন্দ্র থেকে আমরা যা কিছু পেলাম, সেগুলো কিন্তু আরো আমাদের অনেক কাজ করতে সুবিধা হতো। যখন লাহোর মুলতান রেলপথ চালু হয় না, সেই রেলপথের সমস্ত নিচু জায়গাগুলো ভরাট হয়েছিল হরপ্পার ধ্বংসাবশেষ দিয়ে, ইটগুলো দিয়ে। হরপ্পা সভ্যতাকে আমরা নিজে ধ্বংস করেছি, অস্বীকার করতে কিন্তু পারি না। লাহোর মুলতান রেলপথের বেশিরভাগ ইটগুলো, রাবিশগুলো কিন্তু হরপ্পার কেন্দ্র থেকে নিয়ে গিয়ে আমরা কাজে লাগিয়ে ফেলেছিলাম।
এইবারে আসবো এই যে হরপ্পা কেন্দ্রের প্রাচীনত্ব নির্ণয়ের জন্য আমরা সবাই জানি রেডিও কার্বন পদ্ধতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করে। অর্থাৎ রেডিও কার্বন পদ্ধতির মধ্য দিয়ে আমরা দেখেছি যে হরপ্পা সভ্যতার প্রাচীনত্বগুলো আমরা কাজে লাগাচ্ছি। কি করছি? কাজে লাগাচ্ছি। এই রেডিও কার্বন পদ্ধতি যেটা আছে 14, এতে গিয়ে দেখছি আমরা যে হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব আমরা 2500 খ্রিস্টপূর্ব থেকে 1900 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে একটা আমরা করছি। তবে রেডিও কার্বন 14 পদ্ধতি যখন বলবো, একটা মানুষের নাম না বললেই নয়। এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতি করেছিলেন ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির প্রফেসর, পরমাণু বিজ্ঞানের অধ্যাপক উইলার্ড লেভি। নামটা একটু মনে রাখবে, উইলার্ড লেভি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাকে অ্যাটম বোমা তৈরির পরিকল্পনা দিয়েছিল, এবং যে বিখ্যাত প্রজেক্ট ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলাকালীন ম্যানহাটন প্রজেক্ট, সে ম্যানহাটন প্রজেক্টের দ্বৈত ছিলেন এই উইলার্ড লেভি। এবং এই মানুষটি প্রথম প্রমাণ করলেন যে জৈব বস্তুতে তেজস্ক্রিয় কার্বন নির্ণয় করা সম্ভব বা এগিয়ে এসেছিলেন। এবং তারই কাজের জন্য 1955 সালে তাই কি করলাম, জৈব পদার্থে রেডিও তরঙ্গ বিকিরণের পরিমাণ হিসাবে বস্তুর কাল নির্ণয় করা সম্ভব। তাই মহান কাজের জন্য আমরা 1960-তে নোবেল পুরস্কারে ভূষিত করেছিলাম। তো হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নির্ণয়ে রেডিও কার্বন 14 পদ্ধতি ব্যবহার করা হয়। তার জনক হিসেবে আমরা উইলার্ড লেভিকে নিলাম, যিনি 1955 সালে প্রমাণ করে দিয়েছিলেন যে জৈব পদার্থে রেডিও তরঙ্গ বিকিরণের পরিমাণ স্থির করে বস্তু সময়কাল মাপা যায়। উইলিয়াম লিভির অভাবনীয় পদক্ষেপের জন্য, চূড়ান্তকারী আবিষ্কারের জন্য 1960 থেকে নোবেল পুরস্কার ভূষিত করা হয়েছিল। এটা ভালো করে মনে রাখবে। এবারে এই হরপ্পা সভ্যতাকে আমরা যে পড়লাম থেকে কি পেলাম না, হরপ্পা কথার অর্থ কি? হরপ্পা কথার অর্থ হলো সমৃদ্ধ শহর বা পশুপতির খাদ্য। পশুপতি মানে শিবের খাদ্য বলতে পারি। এখান থেকে কি কি পেলাম হরপ্পা থেকে দেখে নিয়ে যাক। 12 ইউনিট শস্যাগার পেয়েছি, এটা একটা ভীষণ পয়েন্ট। এবং যার দৈর্ঘ্য 51.51 মিটার থেকে প্রস্থ হচ্ছে 41.14 মিটার। শস্যাগারটা দুটো ব্লকে ভাগ ছিল আমরা জানি। ব্লক দুটোর মাঝখানে 7 মিটার লম্বা একটি বারান্দা ছিল, এটাও আমরা জানি। প্রতিটি ব্লকে 6টি করে হলঘর ছিল। হলঘরগুলিতে রাখা হতো শস্যগুলো, ভালো করে মনে রাখবে। হরপ্পার শস্য কি ছিল? গম, একশক, জব এবং ধান, ভালো করে মনে রাখবে। যদিও লোথালে আমরা দেখছি ধান চাষ, ধানের তুষ কিন্তু আমরা পেয়েছি, এটা ভালো করে। প্রতিটা হলঘরের আয়তন দিয়ে দিয়েছি 15.23 ইন্টু 6.09, এটা প্রত্যেকটা হলঘরে একদম মাপ দিয়ে দিয়েছে। এবং হলঘরের যে আয়তন, প্রথম উপেন্দর সিং, আমরা জানি যে প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের মাননীয় মনমোহন সিং এর কন্যা উপেন্দর সিং, দিল্লি ইউনিভার্সিটির প্রফেসর, তিনি অধ্যাপিকা। এই উপেন্দর সিং দেখছি হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্লি মিডিয়াভেল, এই গ্রন্থেতে পরিষ্কার এই মাপগুলো দিয়ে চলে গেছেন। আরেকটা কি বলবো, এই শস্যাগারের সংলগ্ন অনেকগুলি ছোট ছোট তামার তাবিজ পাওয়া গেছে। আউটস্ট্যান্ডিং কোশ্চেন, হরপ্পা সভ্যতার কোথায় তামার তাবিজ পাওয়া গেছে? উত্তর হবে কিন্তু হরপ্পা কেন্দ্রে কি পাওয়া গেছে না, তামার তাবিজ পাওয়া গেছে। আর কি পেয়েছি না, প্রসাধন বাক্স বা কসমেটিক যেটাকে বলি। পাথরের নর্তকী যার নাম নটরাজ, লিঙ্গ যোনি বা দ্বিতীয় বৃহত্তম সিলমোহর। নৌকা তৈরির কেন্দ্র কোথায় পাওয়া গেছে দিয়েছে, এইগুলো 24-এর পিলিতে। গাধার হাড়, ভালো করে মনে রাখবে কোন কেন্দ্রে। এমন একটা কোশ্চেন তোমাকে দিল যে নিচের কোন কেন্দ্রতে গাধার হাড় পাওয়া গেছে, নাজেহাল করে দিবে। নৌকা তৈরির কেন্দ্র হিসেবে কোন কেন্দ্র খ্যাতি লাভ করেছিল, হেরে গিয়ে বলেছি আর্থারাইটিস কেন্দ্রের কোন কেন্দ্র জনপ্রিয়তা লাভ করেছিল। ব্রোঞ্জের ঢাকনাযুক্ত বিশাল খাদ্য এই পাত্র। প্রাচীর দ্বারা বেষ্টিত নগর বলে এসছে আগে। নারী মূর্তি এবং মাতৃবীর মূর্তি হরপ্পার মূল আকর্ষণ। নারী মূর্তি এবং মাতৃদেবীর মূর্তি কাদার কিন্তু পেয়েছে হরপ্পা থেকে। ব্রোঞ্জ হলে তখন উত্তর হবে মহেঞ্জোদারো এবং মনে রাখবে। এবং শৌচাগার কোথায় প্রথম নিদর্শন পেয়েছি, হরপ্পা থেকে পেয়েছি। রূপার ব্যবহার প্রথম কোথায় হয়েছিল, হরপ্পা থেকে পেয়েছি। কফির কাঠের যে কফিনগুলো, সুতি বস্ত্রের ব্যবহার কোথায় পেয়েছি, হরপ্পা থেকে পেয়েছি। সবচেয়ে ইম্পর্টেন্ট একাধিক পরীক্ষা রিপিট প্রশ্ন যা চাকরি পেয়েছ, সতীদাহপ্রথা সিস্টেম প্রথম কোথায় পেয়েছি, আমরা পেয়েছি হরপ্পা। অস্ত্রের বা ঘোড়ার অস্ত্র কোথায় পেয়েছি, হরপ্পা। শঙ্খের তৈরি পাত্রে চাঁদি লেগে থাকা, রূপা লেগে থাকার যে সাক্ষ্য কোথায় পেয়েছি, হরপ্পাতে। তামা গলানোর অগ্নিকুণ্ড কটা পাওয়া গেছে, 16টা। মনে রাখবে ভারত উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রাসাদের নিদর্শন হরপ্পাতে পেয়েছি। সবচেয়ে ওল্ডেস্ট প্রাসাদ বা প্যালেস গুলো কোথায় পেয়েছি, হরপ্পাতে পেয়েছি। এবং গম জব্দি তোমাকে বলেছি এখানে ছাড়াও পরে দেখছি আমরা চাল, মটর, বাজরা এবং তরমুজ, এটাকে ওয়াটারমেলন বলছি, প্রচুর পরিমাণ হরপ্পা থেকে পেয়েছি। এবং ব্রোঞ্জের 3টি উপকরণ গুচ্ছের একটি প্রসাধন বক্স, একসঙ্গে 3টে বক্স আমরা পেয়েছি। সেই পাত্রতে তুরপুন, ইয়ারস্কুপ, চিমটি পাওয়া গেছে। এই আউটস্ট্যান্ডিং তথ্য মনে রাখবে। এটা সবচেয়ে বড় কথা, হরপ্পার একটি প্রাপ্ত মোহরে গরুর পক্ষী সাপকে ধরে আছে পেয়েছি। গরুর একটি
পক্ষী, এই গরু পক্ষী সাপকে ধরে আছে, এই নিদর্শন কোন কেন্দ্র থেকে পেয়েছি? এরকম তো যা প্রশ্ন দিক, জাস্ট 5 মিনিট চোখ বুলিয়ে নিবে, আপনি 50খানা এমসিকিউ কিন্তু এখান থেকে নামে ফেললেন এবং 10-20 নম্বরের লিখিত হয়ে গেল। কোন ইন্টারভিউ ফেস করলে হরপ্পার উপর অভিনবত্ব কিছু বলো, সেটাও বলতে পারবো। তো যাই হোক, আমরা জানি 1920 থেকে 70, এই 50 ইয়ার্সে, 50 বছরে 250টা কেন্দ্র আমরা আবিষ্কার করেছিলাম। তার মধ্যে আমরা পেয়েছি 6টা কি পেয়েছি? নগর পেয়েছি। সেই 6টা নগরের নাম আমরা হরপ্পা, মহেঞ্জোদারো, চানুদারো, লোথাল, কালীবঙ্গান এবং বানোয়ালি, এই 6টাকে আমরা নগর বলছি। তো যাই হোক, এই হরপ্পা সভ্যতার সবচেয়ে করুণ দৃশ্যটা আমরা আরো বহু কিছু পেতাম। লাহোর মুলতান যখন রেলপথ চালু হলো, সেই রেলপথের নিচু জায়গাগুলো হরপ্পার ধ্বংসাবশেষ ইট দিয়ে সব পূরণ করা হলো। তাই আমরা নিজের সভ্যতা ধ্বংস করে ফেলেছি। লাহোর মুলতান রেলপথের যত নিচু জায়গা, সমস্ত ইটগুলো হরপ্পা থেকে চলে যায়। তাই নিজেদের আমরা ধ্বংস করে চর্চা করতে পারবো না। সেটাই দিয়েছি আমি, যে 1858 সালে যখন লাহোর মুলতান রেলপথ স্যাংশন হয়, যখন কাজ চললো 12 বছর ধরে, 1870 পর্যন্ত, সেই লাহোর মুলতান রেলপথের 100 মাইল রাস্তা তৈরি হয়েছিল হরপ্পার ধ্বংসস্তূপের দিয়ে। আর ওই কন্ডাক্টরটা নিয়েছিলেন জন এবং উইলিয়াম ভার্তিদ্বয়। এরা দুই ভাইয়ে ওটাকে কন্ডাক্ট নিয়ে পুরো রাবিশটাকে হরপ্পা থেকে নিয়ে গিয়ে আমরা নষ্ট করে ফেললাম হরপ্পা সভ্যতা। তো এই জায়গাটা আপনারা পড়ুন, বুঝুন। 25 সালে লিখিত তৈরি হয়ে গেল এবং প্রিলিমিনে যাই প্রশ্ন দিক আপনার পুরো তৈরি হয়ে গেল। পড়ে ফেলার পরে নিজের খাতায় এবার আপনি 40 থেকে 50টা প্রশ্ন বের করে ফেলুন। কি করে করবেন? হরপ্পা প্রথম কে যান? চার্লস ম্যাসন। ক্যানিংহাম কতবার যান? 1920 থেকে পৌঁছান। দয়ারাম সাহানি কবে খননকার্য করেন? 21। দয়ারাম সাহানি পর কে যান? কে স্বাধীন পাকিস্তানের নাগরিক হিসেবে খননকার্য করেছিলেন? এবার তামার বাক্স কোথায় পেয়েছি? কাঠের কফিন সমাধি কোথায় পেয়েছি? গাঁজাহার কোথায় পেয়েছি? অস্ট্রেলিয়া কোথায় পেয়েছি? গম জব্দিল কোথায় পেয়েছি? সদিতা পোতা কোথায় ছিল? যাই দিক, আমার সমস্ত পড়া হয়ে গেল। এমসিকিউ শর্ট প্রশ্ন পড়াচ্ছে, এইভাবে পড়ুন, আপনি সাবজেক্টকে নিয়ে অনেক দূরে করতে পারবেন। আজকে এই পর্যন্ত রইল। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস পাওয়ার জন্য আপনারা ক্লাসরুম এডুকেশন সার্চের যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে যোগাযোগ করুন এবং আমাদের বেলঘড়িয়াতে অফলাইন ক্লাস শুরু হয়েছে। আপনারা পশ্চিমবঙ্গের সেরা ক্লাসটা এখানে কিন্তু পেতে চলেছেন। বাই।